নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি তোমাদের গল্প শোনাতে। আজকের গল্প অকল্পনীয়। লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, গল্প পাঠে আমি সাধক ঘোষ। আমাদের এই লাইনে লাস্ট ট্রেন রাত 11:30টায়। নেহাত দৈব দুর্বিপাক না হলে লাস্ট ট্রেনে আমরা কেউ চাপি না। তা সেবার মধ্যমগ্রাম থেকে আমার এক বন্ধুর বিয়েতে নিমন্ত্রণ খেয়ে ফিরছিলাম। তখন শীতকাল, তার উপর ফিরতেও রাত হয়ে গেছে অনেক। স্টেশনে এসে দেখি লাস্ট ট্রেন সবুজ সংকেত পেয়ে ছাড়বার উপক্রম করছে। আমি ছুটে গিয়ে একটা বগিতে উঠে পড়লাম, তারপরেই ট্রেনটা ছেড়ে দিল। আমি রামরাজাতলায় নামি। হাওড়া থেকে মাত্র 2টি স্টেশনের পরেই রামরাজাতলা, এমন কিছু দূরও নয়। কিন্তু মুশকিল হলো ট্রেনে উঠে সহযাত্রী হিসাবে কাউকে নামবে। পুরো বগিটা একেবারে শুনশান। ভয় করতে লাগলো খুব, কেননা দিনকাল খারাপ। বিশেষ করে টিকিয়াপাড়ায় সমাজবিরোধীদের দৌরাত্ম্য খুব। যদি কেউ সেখানে ওঠে এবং বদমতলব প্রয়োগ করে, তাহলে উপায়? একা আমার পক্ষে তাদের প্রতিহত করা কখনোই সম্ভব নয়। এই লাইনের ট্রেনে সময় বলে কিছু নেই, তার উপর ধীরে চলো নীতিতে চলে। তাই ধীর স্লথ গতিতে চলতে লাগলো ট্রেন। যেতে যেতে খানিক পরেই আলো নিভে অন্ধকার হয়ে গেল। সে কি ভীষণ অন্ধকার! 2টি পাওয়ার স্টেশনের আউট অফ কানেকশনের জন্য এখানে প্রতিদিনই এরকম হয়। খানিক যাওয়ার পর আবার আপনা থেকে আলো জ্বলে ওঠে। এবারও তাই হলো। আলো জ্বলতেই আমি অবাক বিস্ময়ে দেখলাম এক সুন্দরী ভদ্রমহিলা অত্যন্ত সাদামাটা পোশাক পরে কামরার মাঝামাঝি জায়গায় জানলার ধারে গালে হাত দিয়ে চুপচাপ বসে আছে। ভদ্রমহিলার বয়স খুব বেশি হলেও 30-35-এর উপরে কখনো নয়। এই প্রচণ্ড শীতে খোলা জানলার ধারে উনি কী করে বসে আছেন তা ভেবে পেলাম না। সবচেয়ে রহস্যের ব্যাপার, উনি উঠলেনই বা কখন? নাকি আমারই চোখের ভুল? তাড়াতাড়ি ছুটে এসে ট্রেন ধরেছি বলে আদৌ হয়তো ওকে লক্ষ্য করিনি। হয়তো তাই। তবুও আমি একা থাকার নিঃসঙ্গতা দূর করবার জন্য আমার সিট ছেড়ে এগিয়ে গিয়ে তার মুখোমুখি বসলাম। ভদ্রমহিলা একবারও ফিরে তাকালো না আমার দিকে। অবশেষে আমি নিজেই আলাপ জমাতে গেলাম তার সঙ্গে। বললাম, কি ব্যাপার, আপনার সঙ্গে কেউ নেই? এত রাতে একা কোথায় চলেছেন? ভদ্রমহিলা একইভাবে বসে রইলেন, কথার উত্তরই দিলেন না আমার। এমনকি আমার দিকে চেয়েও দেখলেন না পর্যন্ত। আমি আবার বললাম, কিছু মনে করবেন না, আসলে দিনকাল খারাপ তাই বলছি। আমারই যেন একা যেতে খুব ভয় করছে, অথচ আপনি। ভদ্রমহিলা এবারও নিশ্চুপ, ফলে আলাপ আর জমল না। দরকারই বা কী? ট্রেন টিকিয়াপাড়ায় থামল। একবার ভাবলাম নেমে গিয়ে গার্ড কম্পার্টমেন্টের পাশে উঠি। আবার ভাবলাম আর তো মাঝে একটা স্টেশন, তারপরেই রামরাজাতলা, একেবারে সেখানেই নামব। তাই চুপচাপ বসে রইলাম। বসে বসে ভদ্রমহিলার দিকে তাকিয়ে নানান রকম চিন্তা ভাবনা করতে লাগলাম। মনে মনে আহত হলাম একটু, কারণ কারো সঙ্গে যেচে কথা বলতে গেলে তিনি যদি উত্তর না দেন বা এড়িয়ে যান, তাহলে খুবই অসম্মান বোধ হয়। যাই হোক, উনি কথা বলুন আর নাই বলুন, আমার কি আসে যায়? আমি তো মনের মধ্যে কোনো বদ উদ্দেশ্য নিয়ে কথা বলতে যাইনি। একা কোনো মহিলাকে রাতের গাড়িতে এইভাবে দেখলে কৌতূহল একটু হয় বই কি, বিশেষ করে উনি যখন একজন ভদ্র মহিলা। সিগন্যাল না পেয়ে ট্রেন দাসনগরে ঢোকবার মুখেই থেমে গেল। সেও প্রায় 10 মিনিট। তারপর দাসনগরে, তারপর রামরাজাতলা। রামরাজাতলা পার হতেই সাঁতরাগাছি। সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন ছাড়া মাত্রই আমার খেয়াল হলো, এ কোথায় চলেছি আমি? আমার তো রামরাজাতলায় নামবার কথা। ওই ভদ্রমহিলার দিকে মনোনিবেশ করায় এমনই অন্যমনস্ক হয়ে পড়েছিলাম যে নিজের স্টেশনই ছেড়ে গেলাম। আমি আর কোনো রকম ভাবনা চিন্তা না করে চলন্ত ট্রেন থেকেই লাফিয়ে নামতে গেলাম। যেই না নামতে যাব, অমনি হঠাৎই সেই ভদ্রমহিলা উঠে এসে একটা হাত ধরে টান দিয়েছেন আমায়।
ট্রেন তখন প্ল্যাটফর্মের বাইরে। আমি খুবই বিরক্ত হয়ে বললাম, দিলেন তো আমার নামার সুযোগটা নষ্ট করে। এখন আমি কি করব? সাতটাগাছিতে নামলে যেভাবেই হোক পাড়ার ভেতর দিয়ে কুকুরের তাড়া খেয়ে হেঁটেও আমি বাড়ি পৌঁছাতে পারতাম। এখন আমার সেই উপায়টুকুও রইল না। ভদ্রমহিলা আমার কথার কোনো উত্তর না দিয়ে আবার গিয়ে বসলেন সেই জানলার ধারে। আমি প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে মৌরি গ্রামে নেমে পড়লাম। ট্রেন চলে গেলে আপ প্ল্যাটফর্ম থেকে ডাউন প্ল্যাটফর্মে এসে স্টেশন মাস্টারের ঘরের দিকে গেলাম। আজ রাতে হাওড়া যাওয়ার আর কোনো ট্রেন নেই, ফলে বাধ্য হয়েই এখানে রাত কাটাতে হবে। একেবারে শেষ রাতে একটা লোকাল ট্রেন আছে অবশ্য, সেও তো 3-4 ঘন্টার ব্যাপার। আমার চোখ ফেটে যেন জল এলো। আমি স্টেশন মাস্টারের কাছে গিয়ে আমার অবস্থার কথা জানিয়ে রাতটুকুর মতো ওর কাছে আশ্রয় চাইলাম। ভদ্রলোক আমাকে বিমুখ করেননি, তার ঘরে একটু বসবার জায়গা করে দিলেন। সারাটা রাত সেই দুঃসহ শীতে মশার কামড় খেয়ে কী করে যে কাটলো তা আমার মতো অবস্থায় যিনি পড়েছেন একমাত্র তিনিই জানেন। বহু কষ্টে 3-4 ঘন্টা অপেক্ষা করার পর শেষ রাতে একটা মেচেদা লোকাল পেয়ে গেলাম। এই ট্রেনে অবশ্য লোকজন যথেষ্টই ছিল, এদের মধ্যে ব্যাপারই বেশি, তাই আর কোনো অসুবিধে হলো না। মৌরিগ্রাম থেকে রামরাজাতলা মাত্র 9 মিনিটের পথ। ট্রেন থেকে নেমে যেন স্বস্তি নিঃশ্বাস ফেললাম। তারপর স্টেশন থেকে বাড়ি যখন ফিরলাম তখন দেখি বাড়ির লোকেদের চোখে মুখে রীতিমতো দুশ্চিন্তার ছাপ। সারাটা রাত একজন মানুষ বাড়ি না ফিরলে যা হয় আর কি। যাই হোক, আসল ব্যাপারটা বাড়িতে আমি সম্পূর্ণ চেপে গেলাম। বললাম, কাল রাতে ফিরতে দেরি হওয়ার লাস্ট ট্রেনটা একটুর জন্য মিস করেছি, তাই সারা রাত হাওড়া স্টেশনে পড়ে থেকে ভোরের প্রথম ট্রেনেই আসছি। এই বলে বিছানায় শুয়ে টেরে একটা ঘুম দিয়ে শরীরটাকে ঝরঝরে করে নিল। এই কাহিনীর এখানেই সমাপ্তি ঘটলে এটা আর গল্প হতো না। এই ঘটনার কিছুদিন পরেই টিকিয়াপাড়ার কাছে নটবর পাল রোডের একটা বাড়িতে আমার ভাগি নেওয়ার জন্য মেয়ে দেখতে গেলাম। মেয়েটি সুন্দরী না হলেও চলনসই। আমাদের পছন্দ হওয়ার ব্যাপারটাও ওদেরকে জানিয়ে দিলাম। তখন সন্ধে উত্তীর্ণ হয়েছে। আমাদের মতামত জেনে কন্যাপক্ষের লোকেরা পরম আনন্দে দোতলায় নিয়ে গেলেন মিষ্টিমুখ করাতে। এমন সময় হঠাৎ লোডশেডিং, অন্ধকারে ভরে গেল চারিদিক। আর ঠিক তখনই যা দেখলাম তাতে সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। ঘরের দেওয়ালের মাঝামাঝি জায়গায় একটা ছবি টাঙানো ছিল। সেই অন্ধকারেও ছবিটা যেন হঠাৎ কীরকম স্পষ্ট হয়ে উঠল। দেখলাম এই ছবি আর কারো নয়, সে রাতে ট্রেনের কামরায় দেখা সেই ভদ্রমহিলার। সবচেয়ে আশ্চর্য, ছবির মুখ আমার দিকে তাকিয়ে হাসছে, তার চোখে পাতা পড়ছে, ঠোঁট দুটো নড়ছে, আর আর কিছুই আমার মনে নেই। সামান্য কিছুক্ষণের জন্য সংজ্ঞাহীন হয়ে পড়েছিলাম। পরে অবশ্য খবর নিয়ে জেনেছিলাম ওই ভদ্রমহিলা মেয়েটির মা। বছরখানেক আগে মানসিক ভারসাম্য হারিয়ে টিকিয়াপাড়ার কারশেডের কাছে ট্রেন থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। বলা বাহুল্য, এরপরে ও বাড়িতে আমার ভাগ্নে ওর বিয়ের ব্যাপারটা আমরাই বাতিল করে দিয়েছিলাম। আজ আমার গল্পের এখানেই সমাপ্তি।